সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব আমাদের বাংলা বিষয়ের শব্দ থেকে কবিতা এই প্রবন্ধটি। এটি খুবই মজার একটি প্রবন্ধ এবং খুবই শিক্ষণীয়, এবং বিশেষ করে এই প্রবন্ধটি আমাদের এই বয়সের জন্য, তোমরা যে ক্লাসে আসছো এই বয়সের জন্য, উঠতে বয়সী কিশোরদের জন্য, অর্থাৎ এটি আসলেই তোমাদের উপযোগী। এজন্য বইয়ে এটি সন্নিবেশিত হয়েছে, এটা আগেও ছিল। তো যাই হোক, আমরা এই প্রবন্ধটি রচনা করেছেন হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ সম্পর্কে একটু সংক্ষেপে জানবো। হুমায়ুন আজাদ কে ছিলেন? তো হুমায়ুন আজাদ ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক, গল্পকার, কবি, সাহিত্যিক, রাজনীতির ভাষ্যকর। তিনি শিশু সাহিত্যিকও ছিলেন। তিনি কিন্তু শিশু কিশোর বিষয়ক অনেকগুলো বই লিখেছেন। তো তিনি 1947 সালের 28 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 2004 সালের 12ই আগস্ট মৃত্যুবরণ করেন। তো তার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না, হুমায়ুন আজাদের সাহেবের মৃত্যুটা। তো উনি আসলে তার পাকসার জমিনবাদ নামে একটা বই রচিত হয়। এই বইটি প্রকাশিত হওয়ার পর কিছু পাঠকের এটি অতটা পছন্দ না হওয়ার কারণে সেটি কিন্তু তিনি পছন্দ না হওয়ার কারণে তাকে 2004 সালেরই বইমেলায় তার উপর হামলা করা হয় এবং তাকে চিকিৎসার জন্য জার্মানির মিউনিখ শহরে নিয়ে যাওয়া হয় এবং সেই মিউনিখ শহরে একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত কিছু গ্রন্থের নাম আমরা জানবো, জেনেই আমরা গল্পে চলে যাব আলোচনার প্রবন্ধে। তার বিখ্যাত কিছু বই আছে: অলৌকিক স্টিমার, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, সবকিছু ভেঙে পড়ে, তারপরে নিজের সঙ্গে নিজের, জীবনের মধু, একটি ক্ষণের স্বপ্ন। আরো একটা বিষয়, তিনি কিন্তু 2012 সালে 21শে পদক লাভ করেন এবং মরণোত্তর অর্থাৎ মৃত্যুর পরে। এবং তিনি কিন্তু 1986 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এবং তার একটা মেয়ে ছিল, মেয়ের নাম তার হচ্ছে দুইটা তিনটা মেয়ে ছিল। একজনের নাম কিন্তু মৌলি আজাদ, তাকে কিন্তু আমরা অনেকেই চিনি। এখন যাই হোক, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাব যে শব্দ থেকে কবিতা দ্বারা কবিতা প্রবন্ধের আলোচনায়। তো এই যে শব্দ থেকে কবিতা প্রবন্ধ, এইখানে আমরা দেখতেছি প্রথমে আমরা নামটা সম্পর্কে একটু জেনে নিই। এই নামটা দেখলে আমরা কি বুঝছি যে তোমার একটা জিনিস থেকে আরেকটা জিনিস, শব্দ থেকে কবিতায় কিভাবে রূপান্তরিত হয়। আর একটা বিষয় হচ্ছে এই থেকে, এটা কিন্তু বাংলা ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ একটা জড়ে আছে। তোমরা কি জানো সেটি কি? আমরা জানি কিন্তু বিভক্তি নামে আমাদের কিন্তু এক ধরনের আলোচনা আছে ব্যাকরণে। তো এই থেকে কিন্তু পঞ্চমী বিভক্তি। আর একটা কথা এর ভিতরে বলে রাখি, কোথাও যদি থেকে শব্দ ব্যবহার করা হয় তখন সেটি কিন্তু সাধারণত অপাদান কারক বোঝায়। শব্দ থেকে কবিতা, তাহলে এটা কিন্তু অপাদান কারক, এই শব্দটা অপাদান কারক। আচ্ছা, তো এরপর আমরা তাহলে প্রবন্ধের আলোচনায় আসি। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে শব্দ থেকে কিভাবে কবিতা হচ্ছে, রূপান্তরিত হচ্ছে। এখন দেখো, কবিতা কাকে বলে বলা মুশকিল, কিন্তু আমরা যা পড়ি, আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতার চেহারাও আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সেই লেখাগুলোই কবিতা। তাহলে আমরা দেখো এখানে কি দেখছি যে আমরা সবাই কিন্তু কবিতা কম বেশি চিনি। কবিতা কেমন আমরা দেখেছি যে বইয়ে বা পত্রিকায় যে সুন্দর করে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, এগুলো কিন্তু কবিতার বৈশিষ্ট্য বলা হচ্ছে। তোমাদের কিন্তু কবিতার বৈশিষ্ট্য আসতে পারে। তো যে লেখাগুলো পংক্তিগুলো হচ্ছে বেশি বড় হয় না, এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে একটি পংক্তি আরেকটি সমান হয়, সে লেখাগুলোই কবিতা। এখানে কিন্তু আমরা দুইটা কবিতার বৈশিষ্ট্য পেয়ে গেছি। আর এখানে যে পংক্তি, পংক্তি দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে তোমার লাইন। পংক্তি অর্থাৎ কবিতার লাইনকে পংক্তি বলা হয়। তো অনেকের নাম থাকেও কিন্তু এটা। এরপর যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে,
চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা। তাহলে কবিতার আরো কিছু বৈশিষ্ট্য কি যদি বলা হয় কবিতা কি, এগুলো বলতে হবে যে এই যেগুলো আমরা কিন্তু নোট করে যাচ্ছি এগুলো দাগিয়ে নিও। এরপরে যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা। যা পড়লে বা 2-3 বার পড়লে আর ভোলা যায় না, মনের ভিতর তা নাচতে থাকে তাই কবিতা। আচ্ছা, তাহলে কি কবিতার আমরা কিন্তু একটা বুঝতে পারলাম, এগুলো কিন্তু কবিতার বৈশিষ্ট্য যেগুলো হাইলাইট করা হয়েছে। এরপর কবিতা কারা লেখেন, এটা তো আমরা সবাই জানি, কবিরা কবিতা লেখেন তারা একটি শব্দের পাশে। এখন কবিতা কিভাবে লিখছে দেখো, তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দের মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে যাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। আমরা যদি কোনো কিছু তৈরি করতে যাই তাহলে সেই জিনিসটা তৈরি করার জন্য বিভিন্ন জিনিসপত্র বা উপকরণ লাগবে। আমি যদি মোবাইল তৈরি করতে যাই, বা আমি যদি এমনকি রান্নাও করতে যাই, বা আমি যদি একটা বই তৈরি করতে যাই, আমি যদি যে কোনো ধরনের জিনিস তৈরি করতে যাই, আমার কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন হবে। যেরকম আমরা যদি কলম তৈরি করতে যাই, কলমের কিন্তু কালি প্রয়োজন হবে, নিবের প্রয়োজন হবে, প্লাস্টিকের প্রয়োজন হবে। তো তেমনই আমরা যদি কবিতা এখানে বলা হচ্ছে আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘড়ি বানাতে চাই, উপমা একজনের নাম, সে একটা ঘড়ি বানাতে চাই। ঘড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। মৌলিক পুতুল বানাতে চাই, পুতুল বানানোর জন্য তার প্রয়োজন হচ্ছে দরকার আছে হলদে টুকরো কাপড়, সুতো, 3টা লাল বোতাম, 2টো সবুজ কাঁটা, একটা একটু তুলো। তেমনি কবিতা বানাতেও জিনিস চাই, কবিতা বানাতেও আমাদের কি চাই, জিনিস চাই। এখন কবিতার উপকরণগুলো কি কি দেখো, কবিতার জন্য দরকার রং বেরঙের শব্দ। কি দরকার, রং বেরঙের শব্দ। পাখি যেরকম পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। কবি হতে পারে কে, তাহলে কে কবি হতে পারে, এখন দেখো কে কবি হতে পারে, কবির বৈশিষ্ট্য, সেই কবি হতে পারে যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে যে সুখ পায়, সেই হতে পারে কবি। তাহলে কবি কে হতে পারে, এখান থেকে কিন্তু এই পর্যন্ত তার অ্যান্সারটা আমরা দেখতেছি। এরপরে আমরা দেখব যে কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও, তাহলে কবিরা কেমন কথা বলে, এটা কিন্তু আরো থাকবে, কবিরা আরো কেমন কথা বলে, গোলাপের মতো কথা, সুন্দর সুন্দর কথা বলে, চাঁদের মতো স্বপ্ন দেখে, কিসের মতো স্বপ্ন দেখে, চাঁদের মতো, এগুলো কিন্তু আমাদের এক কথায় উত্তরে আসতে পারে। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও, তার মানে কি তুমিও কি কবি হতে চাও, কারণ কবিরাই তো এগুলো করে। তাহলে যদি বলা হয় যে এই কথাটা কেন বলা হয়েছে, তাহলে তুমি বলবা যে কবি হওয়ার জন্য অনুপ্রাণিত করতে এই কথাটি বলা হয়েছে, অথবা পাঠক কবি হতে চায় কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। এরপর তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। দেখছো কি ভাষা এখানে, এটা প্রবন্ধে কি ভাষা দিয়েছে দেখো। তাহলে তুমি যদি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে এবং এগুলো যদি ভালো না বাসো তাহলে তুমি এই কাজগুলো করতে পারবা না। এরপর তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা, বানাতে চাও নুপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে সবুজ, হলুদ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে, তোমাকে চিনতে হবে শব্দের রং।
অনেক শব্দ আছে যেগুলো শরীর থেকে সুর বের হয়। কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর, কোনো কোনো শব্দে শোনা যায় শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনোটিতে বেহালার সুর। কোনো কোনো শব্দ তোমার পায়ে নুপুরের শব্দের মতো বাজে। আবার তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বের হয়। কোনোটার শরীর থেকে ভেসে আসে লাল গোলাপি গন্ধ, কোনোটির শরীরে কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস, কোনোটি থেকে দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ। তাহলে পারবে তুমি কবি হতে। তাহলে কি দেখো, আমাদের ভাষায় অনেক ধরনের শব্দ আছে এবং এই শব্দ কিন্তু বিভিন্ন ধরনের হয়। যেমন আমরা যদি ঝনঝন বলি, তাহলে ঝনঝন কিন্তু আমরা হচ্ছে কোন একটা ধাতব পদার্থ বা ছোট ছোট ধাতব পদার্থ এক জায়গায় হচ্ছে এরকম একটা আওয়াজ কিন্তু আমরা কল্পনা করে নিই। রংধনু বললে কিন্তু আমরা সুন্দর একটা দিগন্ত রেখা আমরা কল্পনা করে নিই। এরপরে এই যে আমরা কবির লেখার মধ্যে যেরকম কবি লিখছে যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা। তো আমরা কিন্তু এই যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, আমরা কিন্তু সাথে সাথে আমাদের চোখের ভিতর আমাদের মনের ভিতর কিন্তু কল্পনায় চলে আসতেছে আকাশে মেঘ ডাকছে আর হচ্ছে গর্জন করতেছে গরজে। এই গরজে শব্দটা দ্বারা কিন্তু আমরা অনেক কিছু কল্পনা করে নিয়েছি। আর ঘন বর্ষাটাও দেখতে পাচ্ছি এবং কোলে একজন বসে আছে সেও দেখতে পাচ্ছি। তারপরে কোলে একা বসে আছি নাহি ভরসা, এটা যখন পড়ি তখন আমার মনে হয়তো হয় একজনে শুধু একটা লুঙ্গি পরে বা গামছা পরে একটা বা গামছা একটা ঘাড়ে দিয়ে একদম কোলে বসে আছে হাত পা ধরে। হ্যাঁ, এরকম একজন অসহায় অসহায়ত্বের যে মুহূর্তটা আমার চোখে তো ভেসে ওঠে। তো তাই বলছে যে আমাদের এই বাংলা ভাষায় কিন্তু অনেক ধরনের শব্দ আছে। তো এই শব্দগুলো আমাদের জানতে হবে কোন শব্দ আমরা কোথায় ব্যবহার করব। অর্থাৎ এইখানে কিন্তু শব্দ কোন জায়গায় ব্যবহার করব সেই কথাগুলো বলা হয়েছে। এরপর কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সব সময়ই তারা কথা বলেন শব্দে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ, তারপর সে শব্দ দিয়ে যা বানাতে চায় তার কথা, কিন্তু কিভাবে বলা যায় সেই কথা। অর্থাৎ আমরা যদি কবিতা লিখতে চাই তাহলে আমাদেরকে আগে কি জানতে হবে, শব্দ জানতে হবে। আমরা আমাদের বিকল্প শব্দ জানতে হবে, কোথায় কোন শব্দ আমরা ব্যবহার করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে আমাদের কবিতা যদি আমরা লিখতে চাই। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের সবকিছু দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাদের চারপাশে যা কিছু আছে তা কিন্তু আমাদের গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে। আমরা এখন দেখো বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, ঘুরতে যাই, আমাদের দেখো এখন কবির সংখ্যা কমে যাচ্ছে কেন? আমরা গিয়ে ছবি তোলায় ব্যস্ত থাকি, ছবি তুলতে তুলতে আমাদের দেখার সময় শেষ। যেটা দেখি আগে একটুখানি ভালো লাগলে সেটা মনের ভিতর গেঁথে নেওয়ার আগে আমরা ক্যামেরায় গেঁথে নিই। এবং আমরা কিন্তু ছবি তোলার পরে আর কিন্তু সেটা আর বাসায় এসে যে না হ্যাঁ ছবি তুলে নিয়ে আসছি বাসায় গিয়ে ভালো করে দেখবো, আমরা কয়জন দেখি। কিন্তু আমি কোথাও গেলাম, গিয়ে চুপচাপ বসলাম, একটু দেখলাম, একটু নিরিবিলি ঘুরলাম, তাহলেই কিন্তু আমি আসলে সেই প্রকৃতিটা উপলব্ধি করতে পারবো, অনুভব করতে পারবো। আমার মনে সেটা এসে আমাকে সেটা জানান দেবে সে কি বলতে চাচ্ছে। আমরা অনেক কিছু কল্পনা করতে পারবো। আমরা রাতের অন্ধকারে তাকিয়েও অনেক কিছু কল্পনা করতে পারি, কিন্তু আমরা এখন সবাই এই ছবি তোলায় ব্যস্ত হয়ে গেছি। আমরা কত মানুষ যে কতদিন অমাবস্যার অন্ধকার দেখি না সেটাও হয়তো হিসাব করতে পারবে না। এরপর কবিতা আমরা অনেক কথা বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, কখনো বলতে পারি টকবকে রাগের কথা, বলতে পারি খুব চমৎকার কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার এ- এখন সরি আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। যেরকম আমাদের একটা ইয়ে আছে না, দুই পাশে দুই জারুল গাছের দুটি হলুদ ওই যে কবি আহসান হাবীবের যে স্বদেশ কবিতায় ওখানে আছে না যে
এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এই লাইনটা যখন পড়ি তখন কিন্তু সাথে সাথে আমাদের মনের মধ্যে এক জারুল গাছ আছে, ভেসে ওঠে, এবং সেই জারুল গাছে দুইটা সুন্দর সুন্দর পাখি কিন্তু আমরা কল্পনা করে নিই। এরপর তারপরে দেখো তাই কি বলছে, তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে, জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। তাহলে কে কবি হতে পারে না? যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। কবিতা লিখতে হলে কি কি করতে হবে? শব্দকে জানতে হবে আর তার স্বপ্ন থাকতে হবে, দুইটা কিন্তু, এবং ছন্দ জানতে হবে। এটা কিন্তু দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ছন্দ। এরপর স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। তাহলে স্বপ্ন থাকলে কি হয়? এখানে কিন্তু মনে আসে নতুন ভাবনা আর নেচে নেচে আসে শব্দ আর ছন্দ। যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেতটা, পোষা বিড়াল বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। এখন তাহলে কি বলছে? যদি আমাদের স্বপ্ন থাকে তাহলে আমরা যেটা আছে সেটা নিয়েও কবিতা লিখতে পারি, যেটা নেই সেটা নিয়েও আমরা কবিতা লিখতে পারি। এখন দেখো, এখন একটা কবিতা লেখা যাক। কবিতার নাম দিচ্ছি দিদি দোকানি। রাস্তার মোড়ে দোকানদারকে তুমি আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান, এসব জিনিস আমরা কিনে খাই। দোকানিকে চকচকে টাকা দেয় এবং জিনিসপত্র বিক্রি করে মাথায় বিক্রি দেখে মাথায় আমার একটা, এই যে এক দোকান দেখে কবির মাথায় একটা ভাব এসেছে যে এই জিনিস, তার এই জিনিসপত্র বিক্রি দেখে আমার মাথায় একটা ভাব এলো। ভাবটা হলো এমন, আমি একটা এমন দোকান খুলেছি দুদিন ধরে, কিন্তু সেই দোকানে দুধ, চকলেট, চা, চা, পান এগুলো বিক্রি হয় না। বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ চেনে, যা কেউ বেচে না, যা কেউ চেনে না, শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে সঙ্গে এলো ছন্দ এবং শব্দ। তো কবি এখানে লিখেছেন, দুদিন ধরে বিক্রি করছে চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। তা এখানে কি বলছে? যা মানুষ বেচে না তাই কবির বিক্রি করতে ইচ্ছা হচ্ছে। তাহলে কি চাঁদের আলো কি কিন্তু কেউ বিক্রি করে না? সেটা কিন্তু কবি এখানে বিক্রি করছে, দুদিন ধরে বিক্রি করছি। টুকটুকে লাল পাখির গান, লাল টুকটুকে পাখির গান কবি বিক্রি করছেন। এরপর কথাটা কেমন চমক দেয় সবার মনে, চকচকে চাঁদের আলো, লাল টুকটুকে পাখির গান বিক্রির বিষয়টা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দূরে দূরে আসছে। এর তিনটি পংক্তি পড়ার সাথে সাথে ছন্দ, শব্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে। এরপর আরো এগিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছে চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রূপ। তাহলে আরো কি বিক্রি করতেছে কবি? বিক্রি করছে কি? চাপার গন্ধ বিক্রি করতেছে, স্বপ্নে দেখা নাচের ছন্দ বিক্রি করতেছে, এবং গোলাপ ফুলের মুখের রূপ কবি এখানে বিক্রি করছে। এখানে দেখো, এখানে ছন্দ মিল ও আরো মধুর। বিক্রি জিনিসগুলো আগে থেকে চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরো বেড়েছে, ছবি আরো রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল, বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর। এ যেন, এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না, এমন নাচ নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেয়ের মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্ন জড়ো হলো চোখে। কবিতাটিকে আমি আর লিখতে চাই না, ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। অর্থাৎ এই কবিতাটা কবি এখানে 6 লাইন লিখেছে, তোমরা কিন্তু চাইলে এই কবিতাটা লিখতে পারো। আরো কবিতা লিখতে চাইলে, লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দ, ছন্দের রঙিন পোশাক। তোমরা এখনো ছোট, এ ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে, আমি দেখতে চাই
ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে, একটা সাদা মাছ লাফ দিয়ে ঢুকে পড়লো, ঢুকে গেল পানিতে, দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে, একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটের চিকন একটা কুটো, এসব আমাকে কবিতা লিখতে বলে। এই যে প্রকৃতিকে দেখা বা আমাদের চারপাশকে দেখাকে কবিকে কি কবিতা লিখতে উৎসাহিত করে। আমাদের কবিতা লিখতে হলে এই দেখতে হবে, জানতে হবে, না দেখলে, না জানলে, না বুঝলে আমরা কবিতা লিখতে পারবো না। তোমরা এখন ছোট, এ বয়সেই তোমরা খুব বেশি করে দেখে নেবে, যত পারো দেখো। এখানে দেখো, দেখো, দেখো এবং দেখো, তাহলে এই দেখো শব্দটার উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। বুকের মধ্যে, মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে উচিত কবিতা পড়া। তাহলে ছোট বয়সে কি করা? কবিতা পড়া। এবং কেমন পড়া? পড়া, পড়া এবং পড়া। অর্থাৎ এখানে দুইটা জিনিসের উপরে আমাদের তাহলে গুরুত্ব পেয়েছি। একটা হচ্ছে কি তোমার দেখা, এবং আরেকটা হচ্ছে পড়া। দেখা এবং পড়ার উপর কিন্তু আমরা এখানে গুরুত্ব পেয়েছি। এরপর দেখো, চারিদিকে ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা একা ঘরে বসে বসে শব্দ, ছন্দ, সুর, রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম কবিতা। তো তাহলে আমাদের এখানে তোমরা আর 2টা মিনিট একটু অপেক্ষা করে, একটা মজার বিষয় আছে। তো দেখো, তাহলে আমরা কি দেখছি যে এখানে আমাদের বলা হয়েছে যে আমরা যে কোনো বিষয় নিয়ে কবিতা লিখতে পারি। কবিতার জন্য প্রয়োজন শব্দ এবং ছন্দ এবং সাথে স্বপ্ন। আর এই ভালো কবিতা লিখতে হলে আমাদের কি করতে হবে? আমাদের চারপাশে যা কিছু হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়েই আমরা ভালো করে দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তাহলে আমরা কবিতা লিখতে পারবো। তো কবিতা কিন্তু যে কোনো ছোট বিষয় থেকে মানে একদম ক্ষুদ্র থেকে বৃহৎ, দেখা থেকে না দেখা সব বিষয় নিয়ে কবিতা লেখা যায়। আমার ঘরের ফ্যান নিয়েও আমি কবিতা লিখতে পারি, আমার পাশের কলা বাগান নিয়ে আমি কবিতা লিখতে পারি, আমার জানালাটা নিয়ে আমি কবিতা লিখতে পারি, আমার শোয়ার বালিশটা নিয়ে আমি কবিতা লিখতে পারি, আমার মোবাইল ফোনটা নিয়েও আমি কবিতা লিখতে পারি। আমার মনে আছে এখন, আমি তখন মতিঝিল যে সেফ এডুকেশন ফ্যামিলিতে আমি একটা ক্লাস নিতাম। তো ওইখানে আমি তখন এই টপিকসটা পড়াচ্ছি। এটা আরো এখান থেকে 6 বছর আগের ঘটনা, 2018-19 সালে হবে। তো তখন এটা বলার সাথে সাথে এবং আমি লাইভ ক্লাসগুলো তো আরো অনেক মজার হয়, সরাসরি যে ক্লাসগুলো। তো যাই হোক, তো আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা এই একটা কবিতা লিখে নিয়ে আসবে আগামীকাল। তো সবাই প্রত্যেকে একটা একটা করে কবিতা লিখে নিয়ে আসছে। একজন ফ্যান নিয়ে কবিতা লিখে নিয়ে আসছে, একজন এমনকি আমাকে নিয়েও কবিতা লিখে নিয়ে আসছে, একজন আমার ক্লাস নেওয়া নিয়েও কবিতা লিখে নিয়ে আসছে। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটা বিষয় থাকবে, তোমরা বেশি না 6 লাইন অথবা 8 লাইন অথবা 4 লাইনের ছন্দের মিল করে যে কোনো বিষয় নিয়ে তোমরা কবিতা লেখো। যে কোনো একটা বিষয় নিয়ে, তোমার বাড়ির পাশের পুকুর নিয়ে, তোমার বাড়ির পাশে পুকুর না থাকা নিয়ে, চাঁদ নিয়ে, তোমার স্বপ্ন নিয়ে, তোমার ইচ্ছা নিয়ে, তোমার ছোট ভাই নিয়ে, বোন নিয়ে, তোমার কম্পিউটার নিয়ে, তোমার যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ভ্রমণ নিয়ে, পিঁপড়া নিয়ে, মাছি নিয়ে, মাছি তোমাকে কিভাবে বিরক্ত করে, ফ্যান তোমাকে কিভাবে আরাম দেয়, এই এখন শীতের সময় শীত নিয়ে লিখতে পারো, রস নিয়ে লিখতে পারো, যে কোনো বিষয় নিয়ে তোমাদের কাছে আহ্বান থাকবে, তোমরা 4 অথবা 6 অথবা 8 লাইনের অন্তত একটা কবিতা লিখবে, লিখে এই কমেন্টসে জানাবে। এবং তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমাদের স্কুলের নামটি কমেন্টস বক্সে জানিয়ে দেবে। আর তোমাদের ক্লাসের সকল আলোচনা আমার চ্যানেলে আছে, তোমরা চ্যানেলটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছে, আমার জন্য দোয়া করবে। তোমাদের সবার দীর্ঘায়ু, সুন্দর জীবন, সাফল্য কামনা করে এখানে শেষ করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এবং যে কেউ প্রত্যেকে একটি করে কমেন্টস দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।